আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের পদার্থ বিজ্ঞান আজকে আমাদের পদার্থ বিজ্ঞানের ফ্রি ক্লাস। এটা ক্লাসটা মূলত এইচএসসি 26-এর জন্য। তবে এইচএসসি 27-ও করতে পারবে, কারণ হচ্ছে যারা এয়ার চেঞ্জ পরীক্ষা দিবা তাদেরও অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি শুরু করছি মোহাম্মদ জসিমউদ্দিন। হুম আজকের ক্লাসটা অন্য একটা চ্যাপ্টার হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টার চাইতে একটু ভিন্ন টাইপের। ঠিক আছে, এবং চ্যাপ্টারটা থেকে তোমার প্রতিনিয়ত প্রতি বছর প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো অনেক সহজ হয়। ঠিক আছে, তো আমি আশা করছি আমি যেভাবে পড়াবো তোমাদেরকে, তোমরা যদি পড়ো তাহলে অনেক উপকৃত হবা। ঠিক আছে, তো দেখো, একটা কোনো কিছু যদি পড়তে হয় তাহলে প্রথমে আমাকে যে জিনিসটা জানতে হবে আসলে ওই চ্যাপ্টারের ভেতরে কি আছে। যদি ওই চ্যাপ্টারের ভিতরে কি আছে সব কিছু যদি আমি বুঝে নিতে পারি তাহলে আমার প্রিপারেশনটা অ্যাকুরেট হবে। ঠিক আছে, তো আমি আগে প্রথমেই দেখবো এই চ্যাপ্টারের ভিতরে কোন কোন জায়গাটা সবচেয়ে আমার বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে বেশি আমার ইম্পর্টেন্ট। দেখো, এই চ্যাপ্টারে কি আছে? গ্যাসের সূত্র সমূহ। গ্যাসের সূত্র সমূহ কোনগুলা? যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র। তারপর কি হ্রদ বা পুকুরের গভীরতা। দেখো, হ্রদ বা পুকুরের গভীরতা হচ্ছে গ্যাসের সূত্র সমূহের একটা পার্ট। এই যে বয়েলের ফর্মুলা পড়ছিলাম আমরা, সেই বয়েলের ফর্মুলার পার্ট হচ্ছে হ্রদ বা পুকুরের গভীরতা নির্ণয়। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তুমি দেখবা প্রতি বছর এই টাইপ থেকে কোনো না কোনো একটা কোশ্চেন আসছেই, বিভিন্নভাবে আসতে পারে। তো আমরা সুন্দরভাবে সকল কোশ্চেনগুলা সলভ করবো। ঠিক আছে, তারপর হচ্ছে কি, তাহলে এই টপিকটা আমাদের হচ্ছে 7 স্টার। এই টপিকটা কি আমাদের 7 স্টার, আমাদের জন্য 7 স্টার। এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর কি গ্যাসের মূল গড় বর্গবেগ। গ্যাসের মূল গড় বর্গবেগ এটা মূলত 3 মার্কের জন্য আসে গয়ে। অনেক কোশ্চেনে দেখবা যে বলবে কি গ্যাসের মূল গড় বর্গবেগ নির্ণয় করো, সেই টাইপটাও আমরা দেখবো। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 3 স্টার। এটা কার জন্য? 4 স্টার দাও। এটা হচ্ছে গয়ের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে কি গ্যাসের গতি শক্তি নির্ণয়। এই টাইপটাও আমার প্রচুর ইম্পর্টেন্ট। এটা কোথায় আছে? গয়ে আছে। ঠিক আছে, এটাও আমার ইম্পর্টেন্ট। তাহলে টপিক, আমার যে সকল টপিকগুলো ইম্পর্টেন্ট আমি দাগায় দিচ্ছি, তোমরা সুন্দরভাবে নোট করে বুঝে বুঝে সুন্দরভাবে পড়বা। ঠিক আছে, তারপর কিছু গড় মুক্ত পদ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ। এটা মাঝে মধ্যে আসতে পারে বা আসে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট আছে। আর সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্ক। তুমি দেখবা যদি বোর্ড কোশ্চেন সলভ করতে যাও তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন দেখবে আপেক্ষিক আর্দ্রতা ও শিশিরাঙ্কের ভেতর দিয়ে আসে। ঠিক আছে, তো এটা আমাদের কি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। দেখো ভাইয়া, এই চ্যাপ্টারের ভিতরে কি কি আছে, এই চ্যাপ্টারের ভিতরে কি কি আছে আমরা একটা ওভারভিউ জেনে গেলাম। ঠিক আছে, যদি আমি আগেই বললাম কি কোনো কিছু যদি প্রিপারেশন নিতে হয় তাহলে আসলে আমার কি কি জিনিস আছে, ওই চ্যাপ্টারের ভিতরে কি কি আছে যদি আগে থেকে একটা ধারণা পাই তাহলে আমরা সুন্দরভাবে কি করতে পারবো, সুন্দরভাবে আমরা প্রিপারেশনটা অ্যাকুরেটভাবে নিতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, তো চলো আমরা এখন আর কথা না বাড়িয়ে ক্লাস একেবারে শুরু করি, মূল পর্বে ঢুকে পড়ি। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। দেখো, আমরা মূলত বলবো আদর্শ গ্যাস, কিন্তু আদর্শ গ্যাস পড়তে হলে আমাকে জানতে হবে বাস্তব গ্যাস কি। বাস্তব গ্যাস, দেখো, আদর্শ গ্যাস আমাকে পড়তে হলে জানতে হবে বাস্তব গ্যাস কি। ঠিক আছে, আদর্শ গ্যাস অ্যান্ড হচ্ছে বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস। ঠিক আছে, দেখো, বাস্তব গ্যাস হচ্ছে সেই সকল গ্যাস, যেই সকল গ্যাস বাস্তবে পাওয়া যায়। কি বললাম? বাস্তব গ্যাস হচ্ছে সেই সকল গ্যাস যেগুলো কি পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায়, কিন্তু গ্যাসের সূত্র সমূহ মেনে চলে না। দেখো, গ্যাসের সূত্র কি থাকে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর কি চাপীয় সূত্র। এই সূত্রগুলো মেনে চলে না বাস্তব গ্যাস, এই সূত্রগুলো মেনে চলে না। কিন্তু বাস্তব গ্যাস কোথায় পাওয়া যায়? বাস্তবে পাওয়া যায়। যেমন উদাহরণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা বাস্তব গ্যাস। তারপর কি হাইড্রোজেন গ্যাস, তারপর হচ্ছে নাইট্রোজেন গ্যাস, তারপর হিলিয়াম। এগুলো সবগুলো হচ্ছে কি বাস্তব গ্যাস, এগুলো সবগুলো হচ্ছে বাস্তব গ্যাস। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাস আছে যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ এবং সকল তাপমাত্রা ও চাপে বয়েল ও চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস। কিন্তু আদর্শ গ্যাস একটা কল্পনা মাত্র। ঠিক আছে, আদর্শ গ্যাস আমরা মূলত পাই না, আদর্শ গ্যাস এটা কি কল্পনা। কিন্তু এই বাস্তব গ্যাসগুলো একটা সময় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। কখন? সেই সময়টা হচ্ছে বাস্তব গ্যাস সমূহে একটা সময় কি করে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে।
যখন নিম্নচাপ থাকবে, কি থাকবে? যখন নিম্নচাপ, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা। দেখো বাস্তব গ্যাসসমূহ একটা সময়, বাস্তব গ্যাসসমূহ একটা সময় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, সেই সময়টা হচ্ছে কি যখন নিম্ন চাপ থাকবে এবং উচ্চ তাপমাত্রা থাকবে, তখন বাস্তব গ্যাসসমূহ কি করবে? আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। ঠিক আছে, ওকে। তো সবচেয়ে যে কোশ্চিনটা এখান থেকে আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে এটা, তোমাকে প্রশ্ন বলবে যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, তখন তুমি উত্তর দিবা কি? নিম্নচাপ উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ উচ্চ তাপমাত্রা। ফর এমসিকিউর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউর জন্য প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম বাস্তব গ্যাস কোনগুলা আর আদর্শ গ্যাস কোনগুলা। ঠিক আছে, দেখো দেখো গ্যাসের সূত্র সমূহ, গ্যাসের সূত্র সমূহ পড়ার আগে আমাকে একটা জিনিস জানাতে হবে যে গ্যাসের চলরাশি কি কি। গ্যাসের চলরাশি হচ্ছে তিনটি। গ্যাসের চলরাশি কয়টি? গ্যাসের চলরাশি হচ্ছে তিনটি। গ্যাসের চলরাশি হচ্ছে তিনটি। গ্যাসের চলরাশি, চলরাশি তিনটি। এক নাম্বার দেখো টেম্পারেচার, টেম্পারেচার, প্রেসার এবং ভলিউম। ঠিক আছে, টেম্পারেচারকে আমরা সাধারণত টি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। প্রেসারকে আমরা প্রকাশ করি পি দ্বারা, আর ভলিউমকে আমরা প্রকাশ করি ভি দ্বারা। দেখো এই তিনটা চলরাশির উপর ডিপেন্ড করে বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন সূত্র প্রণয়ন করছেন। ঠিক আছে, কখন? মনে করো ভিকে আমি ফিক্সড রাখছি, কি ভিকে স্থির রাখছি, তাহলে টি এর সাথে পি এর সম্পর্ক কিরকম? টি এর সাথে পি এর সম্পর্ক কিরকম? অথবা আমি পি কে ফিক্সড রাখছি, তাহলে টি এর সাথে ভি এর সম্পর্ক কিরকম? এই যে সকল সম্পর্কগুলোর উপর ডিপেন্ড করে বিজ্ঞানীরা কি করছে? সূত্র প্রণয়ন করছে। ঠিক আছে, যেমন বয়েলের সূত্রে, ফিক্সড থাকে, ফিক্সড থাকে তাপমাত্রা, কি টেম্পারেচার, ফিক্সড থাকে টেম্পারেচার। তাহলে ফিক্সড যদি টেম্পারেচার হয়, তাহলে চাপের সাথে কার সম্পর্ক? আয়তনের সম্পর্ক। চাপের সাথে আয়তনের সম্পর্ক। তাহলে চাপের সাথে আয়তনের সম্পর্কটা হবে এরকম, ভি ওয়ান বাই ভি। পি এর সাথে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে বয়েলের ফর্মুলা। আর বয়েলের ফর্মুলা ফিক্স থাকে কে? তাপমাত্রা। বয়েলের ফর্মুলা ফিক্স থাকে তাপমাত্রা। এবার আসে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে ফিক্স থাকে চাপ, চাপ। তাহলে কে ফিক্সড? পি ফিক্সড। যদি পি ফিক্সড হয় তাহলে ভি এর সাথে কার সম্পর্ক? টি এর সম্পর্ক। ভি এর সাথে টি এর সম্পর্ক। ভি এর সাথে টি এর সম্পর্ক কিরকম? ভি সমানুপাতিক টি। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে। ঠিক আছে, তারপরটা হচ্ছে চাপীয় সূত্র। তারপরটা কি? চাপীয় সূত্র। দেখো চাপীয় সূত্রে যে ফিক্স থাকে কে? চাপীয় সূত্রে ফিক্স থাকে ভলিউম, অর্থাৎ আয়তন। আয়তন যদি স্থির থাকে তাহলে কার সাথে কার সাথে সম্পর্ক বলো তো? হচ্ছে টি এর সাথে পি এর সম্পর্ক। টি এর সাথে পি এর সম্পর্ক। টি এর সাথে পি এর সম্পর্ক হয় পি সমানুপাতিক টি। ঠিক আছে, তাহলে দেখে নিলাম বয়েলের ফর্মুলায় কে ফিক্স থাকে? তাপমাত্রা। চার্লসের ফর্মুলায় পি অর্থাৎ চাপ, আর চাপীয় সূত্রের ক্ষেত্রে ভলিউম অর্থাৎ আয়তন, এটা ফিক্স থাকে। ঠিক আছে, এই প্যাটার্নগুলো। ঠিক আছে ভাই, ক্লিয়ার? ক্লিয়ার হলে আমরা সামনের দিকে আগাই। দেখো বয়েলের সূত্র, বয়েলের সূত্র হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন, কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। দেখো এখানে ফিক্সড হতে হবে দুইটা জিনিস, এখানে ফিক্সড হতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে নির্দিষ্ট, দেখো এই যে নির্দিষ্ট ভর, কি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা স্থির থাকতে হবে। ভর হতে হবে নির্দিষ্ট, তাপমাত্রা হতে হবে স্থির থাকে, তাহলে তার উপর আয়তন, তার আয়তন হবে চাপের ব্যস্তানুপাতিক। তার আয়তন হবে কি? চাপের ব্যস্তানুপাতিক। আমরা আয়তনকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে কি? ভি অন বাই ভি। এটা কার ফর্মুলা দেখলাম? আর একটু আগে দেখলাম যে এটা কি বয়েলের ফর্মুলা। ঠিক আছে, তাহলে দেখো এখন সমানুপাতিক চিহ্ন যদি উঠাতে চাই তাহলে কি একটা ধ্রুবক নিয়ে আসতে হয় না? সেই ধ্রুবকটা হচ্ছে কে, কে ইকুয়াল টু ওয়ান বাই ভি। এখন পি কে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? পিভি ইকুয়াল টু পিভি ইকুয়াল টু কি হবে? কে। যদি যদি ফর্মুলা প্যাটার্নে লিখি তাহলে কি আছে দেখো তো, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। ওকে, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে আমাদের
বয়েলের ফর্মুলা। ঠিক আছে, এখন বয়েলের ফর্মুলা থেকে কিছু গ্রাফ দেখব। বয়েলের ফর্মুলা থেকে কি দেখব? কিছু গ্রাফ দেখব। ঠিক আছে, যেমন যেমন ভি ভার্সেস পি এর গ্রাফ দেখব। ভি ভার্সেস পি এর গ্রাফ দেখো তো, ভি ভার্সেস পি এর গ্রাফ দেখবো আমরা এখন। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। দেখো ভার্সেস, ভি ভার্সেস, যেটা ভার্সেস সেটাকে দেবো ওয়াই অক্ষে, তাহলে ভি হচ্ছে ওয়াই অক্ষে আর পি হচ্ছে এক্স অক্ষে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন তাকাও, এই জায়গায় আসো, পিভি ইকুয়াল টু কে। আমরা কি জানি বলো? আমরা জানি পিভি ইকুয়াল টু হচ্ছে কে, পিভি ইকুয়াল টু কে। এখন দেখো তো, পি এর জায়গায় এক্স বসাই, পি এর জায়গায় এক্স, যেহেতু এক্স অক্ষ আছে এক্স বসাইলাম, আর ভি এর জায়গায় ওয়াই বসাই, ইকুয়াল টু কে। এটা কার সমীকরণ বলো তো? আমরা পড়েছি সরল রেখায়, আমরা পড়েছি এটা কার সমীকরণ? এটা হচ্ছে, সরি এটা আমরা সরল রেখায় না, এটা আমরা পড়ছি কনিক্সে, এটা কনিক্সে পড়ছি। এটা কার সমীকরণ? এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। অধিবৃত্ত কিরকম হয়? অধিবৃত্তগুলো কিরকম হয় বলো তো? অধিবৃত্তগুলো হয় এরকম ভাবে, দুই দিকে হা, অথবা এভাবে এরকম থাকে, তাই না? এরকম থাকে। আর পরাবৃত্ত কিরকম হয়? পরাবৃত্ত হয় এরকম, আর উপবৃত্ত হয় এরকম। ঠিক আছে না? উপবৃত্ত হয় এরকম। কিন্তু আমি বললাম এটা কার সমীকরণ? এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তাহলে কোন গ্রাফটা কনভয় করবে দেখো তো? এই গ্রাফটা হবে। কি গ্রাফটা হবে? এই গ্রাফটা অথবা এই গ্রাফটা হবে। ঠিক আছে, এই গ্রাফটা অথবা এই গ্রাফটা হবে। ওকে, তাহলে দেখো আমাদের গ্রাফটা হবে কিরকম? এরকম। ঠিক আছে, এই গ্রাফটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। গ্রাফটার নাম কি? গ্রাফটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত বা হাইপারবোলার রেক্টাঙ্গুলার। দেখো আমরা কি জানি? বয়েলের ফর্মুলা কে স্থির থাকে? বয়েলের ফর্মুলায় স্থির থাকে তাপমাত্রা। আর যে প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে সেই প্রক্রিয়া বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। কি বলা হয়? সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এই পয়েন্টে তাপমাত্রা যদি হয় টি, তাহলে এই পয়েন্টে তাপমাত্রা হবে টি, কারণ কি? তাপমাত্রা স্থির থাকে। ঠিক আছে, তাপমাত্রা স্থির থাকে। এটা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে সংঘটিত হয়? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। যদি প্রশ্নে বলে বয়েলের ফর্মুলা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, তখন উত্তর কি হবে? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া। একটা গ্রাফ ডান। এবার দেখো, আমি চাচ্ছি ভি ভার্সেস 1/p, ভি ভার্সেস 1/p এর গ্রাফ অঙ্কন করতে চাচ্ছি। এগুলো বিভিন্ন সময় এমসিকিউতে আসবে, বলবে নিচের কোনটি বয়েলের গ্রাফ, তখন আমাদেরকে সুন্দরভাবে দেখে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, দেখো ভি ভার্সেস পি এর গ্রাফ, 1/p এর গ্রাফ। তাহলে ভি ভার্সেস, যেটা ভার্সেস সেটা হবে ওয়াই অক্ষে, এটা ওয়াই, আর 1/p হবে এক্স অক্ষে, এটা হবে 1/p। এখন বলো তো ভাই, আমরা পড়লাম না আরেকটু আগে 1/p। দেখো ভি এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ভি এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কিন্তু ভি এর সাথে 1/p এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ দেখো যদি সমানুপাতিক চিহ্ন উঠাই তাহলে কি আছে? পি ইকুয়াল টু কে 1/v ইকুয়াল টু কি আছে? কে 1/p। দেখো বিটাকে কোন অক্ষে স্থাপন করছি? ওয়াই অক্ষে। ওয়াই অক্ষে যদি স্থাপন করি তাহলে বি এর পরিবর্তে আমি ওয়াই লিখতে পারি, ওয়াই লিখলাম, আর কে এর জায়গায় এম লিখলাম, কে এর জায়গায় এম লিখলাম, আর 1/p এর পরিবর্তে লিখলাম এক্স। এই সমীকরণটা দেখে মনে পড়ছে কিনা দেখো তো? এটা আমরা কোথায় পড়ছি? এটা আমরা পড়ছি সরল রেখায়। সরল রেখায় পড়ছি। এটা কার সমীকরণ? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? সমীকরণটা আমাদের দাঁড়ায় এরকম হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। কিন্তু দেখো একটু ফাঁক রাখবা, কারণ আয়তন কখনো শূন্য হয় না। আয়তন কি হয় না? কখনো শূন্য হয় না, কিন্তু পরমাণু তাপমাত্রায় শূন্য হয়, কিন্তু আয়তন সাধারণত শূন্য হয় না। এই জন্য এই জায়গাটা একটু ফাঁক রাখবা। ঠিক আছে, ফাঁক রেখে ফোঁটা দেবা, এই জায়গায় একটু ফোঁটা দিবা। ঠিক আছে, মানে এই পয়েন্টে আয়তন শূন্য না। আমরা কি জানি? মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। মূল বিন্দুর স্থানাঙ্ক কি? 0,0। যদি মূল বিন্দুটা ঠেকাই দিই তাহলে আয়তন কি হবে? আমার শূন্য হয়ে যাবে না? এই জন্য একটু জায়গা ফাঁক রাখবো। ঠিক আছে, তাহলে বোঝা যাবে কি আয়তন আমার শূন্য নয়। ঠিক আছে,
তাহলে এখন দুইটা গ্রাফ ডান। এপাশে আসো, দেখো এবার আমি চাচ্ছি পি ভার্সেস 1/v এর গ্রাফ অঙ্কন করতে, পি ভার্সেস 1/v এর গ্রাফ অঙ্কন করতে। তাহলে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। যেটা ভার্সেস সেটা দেবো ওয়াই অক্ষে, তাহলে কি এদিকে হবে পি আর ভার্সেস ভি 1/v হবে, এটা 1/v হবে এটা। আমরা কি জানি পিভি ইকুয়াল টু কে, তাহলে পিকে এক পাশে রেখে দিই, দেখো তো পিকে যদি এ পাশে রেখে দিই তাহলে কে 1/v, বি এর পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না। এখন দেখো পি কোন অক্ষে আছে, পি আছে ওয়াই অক্ষে যদি থাকে তাহলে কি ওয়াই ইকুয়াল টু কে এর পরিবর্তে এম বসাই, এম এখানে কি বলতো, এম হচ্ছে ঢাল আর 1/v হচ্ছে এক্স, 1/v হচ্ছে এক্স। তাহলে এটাও কি আবার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ না, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে দেখো এটাও কি হবে, গ্রাফটা ঠিক এরকম হবে, একটু জায়গা ফাঁক রাখা লাগবে, কারণ কি আমাদের আয়তন কখনো শূন্য হয় না, শূন্য হয় পরমশূন্য তাপমাত্রায়। পরমশূন্য তাপমাত্রা দেখো অনেক সময় প্রশ্ন আসতে পারে, পরমশূন্য তাপমাত্রা নিচের কোনটি? পরমশূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বাস্তবে মূলত এই তাপমাত্রাটা পাওয়া যায় না, এই জন্য কি কোনো কিছুর আয়তন সহজে শূন্য হয় না, ঠিক আছে, আয়তন কি হয় শূন্য হয় না। তাহলে আমরা তিনটা গ্রাফ দেখলাম, এবার আরেকটা দেখব, সেটা হচ্ছে পিভি ভার্সেস ভি এর গ্রাফ, গ্রাফগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় এমসিকিউ থেকে ম্যাক্সিমাম সময় এই জায়গা থেকে আসে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। পিভি ভার্সেস ভি, তাহলে কি পিভি হবে কোন অক্ষে? ওয়াই অক্ষে পিভি, আর ভি হবে এক্স অক্ষে, ঠিক আছে। পিভি ইকুয়াল টু পিভি ভার্সেস ভি যদি হয়, তাহলে এখন দেখো আমরা কি জানি, আমরা জানি পিভি ইকুয়াল টু কে, আর পিভি কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে আছে, পিভি কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে। তাহলে পিভি এর পরিবর্তে আমরা ওয়াই বসাতে পারি, ওয়াই ইকুয়াল টু কে। দেখো তো এরকম সমীকরণ পড়ছে কিনা, ওয়াই ইকুয়াল টু বি, সরলরেখায় এরকম আমরা সমীকরণ কিন্তু পড়ছি, আমরা পড়ছি। ওয়াই ইকুয়াল টু যদি বি হয় তাহলে সেই রেখাটা হবে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ কোনটা? এটা, ঠিক আছে। তাহলে রেখাটা আমাদের কোন দিকে যাবে? এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তাহলে পি ভি ভার্সেস ভি এর গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে। এখন যদি এই কোশ্চেনটা যদি আমি উল্টাই দিই, দেখো তো এটাই যদি উল্টাই দিই, ভি ভার্সেস পিভি, তাহলে কি হবে? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। ভি ভার্সেস পিভি, তাহলে ভি হবে এই অক্ষে আর পিভি হবে এই অক্ষে, তাহলে কি দাঁড়ায় দেখো তো, তাহলে আমাদের সমীকরণ কি দাঁড়ায়? পিভি ইকুয়াল টু কে, পিভি এর পরিবর্তে আমি কি বসতে পারি? পিভি এর পরিবর্তে এক্স অক্ষে যেহেতু আছে এক্স ইকুয়াল টু কে, আর এক্স ইকুয়াল টু কে এর পরিবর্তে আমি এ, কে হচ্ছে ধ্রুবক, এ হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটা কোন সমীকরণ বলো? এটা হচ্ছে আমরা সরলরেখায় পড়ছি, সরলরেখা কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে। তাহলে আমাদের গ্রাফটা দাঁড়ায় ঠিক এইভাবে, ওকে। তাহলে আমরা দেখলাম বয়েলের অনেকগুলো গ্রাফ দেখলাম, ঠিক আছে। আমাদের এইচএসসিতে সাধারণত এই গ্রাফগুলোই ইম্পর্টেন্ট, আর কিছু এর বাইরে আসবে না ইনশাল্লাহ। তাহলে আমরা বয়েলের ফর্মুলা দেখলাম, বয়েলের ফর্মুলা এটা, তাই না? P1 V1 ইকুয়াল টু P2 V2। P1 হচ্ছে আদি অবস্থার যে চাপ, V1 হচ্ছে আদি অবস্থার যে আয়তন, P2 হচ্ছে তোমার চূড়ান্ত চাপ, P2 হচ্ছে চূড়ান্ত চাপ, আর V2 হচ্ছে চূড়ান্ত আয়তন, ঠিক আছে, চূড়ান্ত আয়তন। এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো বয়েলের ফর্মুলা একটা ম্যাথ করি, অনেক সিম্পল একটা ম্যাথ।
বলছে স্থির তাপমাত্রা, তাপমাত্রা ফিক্সড, তাপমাত্রা ফিক্সড। বলো তাপমাত্রা যদি ফিক্সড হয় এটা কার ফর্মুলা? তাপমাত্রা যদি ফিক্সড থাকে তাহলে এটা বয়েলের ফর্মুলা। আমরা দেখি বুঝতে পারছি তাপমাত্রা, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন অর্ধেক করা হলো। কি অর্ধেক করা হলো? আয়তন অর্ধেক করা হলো। চূড়ান্ত চাপ কত? চূড়ান্ত চাপ কত? দেখো তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে বলো তো। এখানে এখানে দেখো V1 আদি অবস্থার আয়তন কি দেওয়া আছে? বলতেছে চাপ গ্যাসের আয়তন অর্ধেক করা হলো, মানে পরে অর্ধেক করছে, তাহলে আদি অবস্থা তো কিছু দেওয়া নাই, আদি অবস্থা দেওয়া নাই। তাহলে V1 সমান ধরে নিলাম V, আদি অবস্থার আয়তন আমি ধরে নিলাম কি V। আর P1, এই P1 বলছে স্থির তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ নির্ণয় করো। এই P1 সমান আমি ধরে নিলাম, দেখো P1 দেওয়া নাই, P। আর V2 হচ্ছে আয়তন অর্ধেক করা হলো। আয়তন অর্ধেক করা হলো, কিসের অর্ধেক করা হলো? আগে যে আয়তন ছিল তার অর্ধেক করা হয়েছে। আগে কত ছিল আয়তন? V, তাহলে তার অর্ধেক হচ্ছে 1/2 V। আমাকে বের করতে বলছে চূড়ান্ত চাপ, P2 = হট। তাহলে আমরা জানি বয়েলের ফর্মুলা কি? P1 V1 = P2 V2। এনে বের করতে বলছে কি? এনে বের করতে বলছে চূড়ান্ত চাপ অর্থাৎ P2। তাহলে P2 সমান কি লেখা যায় বলো তো? P2 = V2 ভাগ হয়ে যাবে না, P1 V1 ডিভাইডেড বাই V2। এই P1 দেখো, এই P1 কত দেওয়া আছে? P। আর V1 কত দেওয়া আছে? V1 দেওয়া আছে V, V1 হচ্ছে V, আর P1 দেওয়া আছে P। আর দেখো V2 হচ্ছে হাফ, V2 হচ্ছে 1/2 V। তাহলে VV কাটা, VV কাটা। দেখো তো এই যে কি আছে? P/1/2। তাহলে কি ওপরে 2 চলে যাবে না? তাহলে 2P। তাহলে দেখো আদি অবস্থায় যে চাপটা ছিল তার দ্বিগুণ হবে P2, তার দ্বিগুণ হবে কি? P2। ঠিক আছে, এটাই অ্যান্সার। এখন যদি কোশ্চেনে বলে দিত চাপ আছে এত, তখন চাপটা বসাই দিত, তাহলে অ্যান্সার চলে আসতো। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। বুঝছি আমরা সবাই আমরা বুঝছি। এরকম কোশ্চেন সাধারণত তোমার আসবে MCQ-তে, এগুলো রিটেনে আসে না, এগুলো আসে MCQ-তে। ঠিক আছে, পরেরটা দেখি। বলছে একটি হ্রদের তলদেশ হতে বায়ুর বুদবুদ উপরিতলে আসলে আয়তন 3 গুণ হয়। দেখো হ্রদের সবচেয়ে ইজি ম্যাথ হচ্ছে এটা, বলছে আয়তন কি হয়? 3 গুণ হয়, আসলে আয়তন 3 গুণ হয়। মনে করো এটা হচ্ছে একটা হ্রদ, হ্রদের তলদেশে একটা বুদবুদ আছে, এটা হচ্ছে একটা বুদবুদ। এই হ্রদের তলদেশে বুদবুদের একটা আয়তন আছে না? সেই আয়তনটাকে আমি ধরলাম V1, এই যে একটা আয়তন আছে V1 এবং একটা চাপ আছে, সেই চাপটা হচ্ছে P1। তুমি বাংলায় বলে দিবা যে হ্রদের তলদেশে আয়তন হচ্ছে V1, হ্রদের তলদেশে চাপ হচ্ছে P1। এখন বলছে দেখো একটি হ্রদের তলদেশ হতে বায়ু বুদবুদ উপরিতলে আসলে আয়তন 3 গুণ হয়। মানে উপরে যদি আসে তাহলে এটা যতটুকু আছে এটা কত হবে? 3 গুণ হবে। মনে করো এটা 3 গুণ। ঠিক আছে, এই জায়গায় আসলো 3 গুণ হলো। তাহলে এই জায়গার আয়তন যেটা ছিল তার 3 গুণ হলো এই জায়গায় আয়তন হলো V2। ঠিক আছে, চাপ হচ্ছে P1। বলতো এই জায়গায় যে চাপটা প্রয়োগ করছে, এই চাপটা হচ্ছে বায়ুর চাপ। এই চাপটা কার চাপ? বায়ুর চাপ। আমরা জানি বায়ুর চাপ কি? 1 atm। বায়ুর চাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ হচ্ছে 1 atm। ঠিক আছে, এখন দেখো এই পয়েন্টের আয়তন আমি ধরে নিলাম V। মানে এই অবস্থায় কতটুকু আয়তন ছিল আমার দেওয়া নাই, কিন্তু বলছে কি উপরি পৃষ্ঠে যদি আসে আয়তন হয় 3 গুণ। তাহলে আমি ধরে নিলাম V1 সমান হচ্ছে V। তাহলে উপরে গেলে কত হবে? 3 গুণ। তাহলে আমি লিখতে পারি কার 3 গুণ? আদি অবস্থায় যেটা ছিল তার 3 গুণ, 3V। ঠিক আছে, এখন দেখো বস্তুটা যখন এই পয়েন্টে থাকে, তখন বাতাস একটা অলয়ের চাপ দেয়। বাতাস কি করে? একটা চাপ দেয়। সেই চাপটা হচ্ছে P2। শুধু বাতাস একটা চাপ দেয় না, আর একটা চাপ দেয়, সেই চাপ হচ্ছে কি? পানির চাপ।
দেখো সে আরেকটা চাপ দেয় কি, পানির চাপ। সেই পানির চাপটা আমরা পড়েছি এইচ রো জি, এসএসসি লেভেলে পড়ছি না, P1 ইকুয়াল টু P2 প্লাস এইচ রো জি। এটা হচ্ছে আমার বায়ুর চাপ, এটা হচ্ছে আমার বায়ুর চাপ, অর্থাৎ হ্রদের উপরি পৃষ্ঠে যে চাপটা, সেই চাপটা হচ্ছে P2 প্লাস এইচ রো জি, এটা হচ্ছে পানির চাপ। আর দুইটা চাপের সমন্বয় হচ্ছে P1, দুইটা চাপের সমন্বয় হচ্ছে P1। আর আদি অবস্থায় যেটা ছিল, আদি অবস্থায় এই জায়গায় ছিল, তাই না? এই অবস্থার আয়তন কিন্তু আমি জানি না, এই জন্য আমি ধরে নিয়েছি ভি। আর এই অবস্থায় আয়তন এসে হয়েছে কি 3 গুণ। আর এই জায়গায় চাপ হচ্ছে কত, এই জায়গায় চাপ কিন্তু দেওয়া নাই, কিন্তু এটাকে বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে, বায়ুমণ্ডলের চাপ দিচ্ছে। আর আমরা জানি বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1 atm, 1 atm। ওকে, এখন আমাকে বের করতে বলছে গ নম্বর প্রশ্নে। দেখো গ নম্বর প্রশ্নে বলছে কি, হ্রদের গভীরতা নির্ণয় করো। হ্রদের গভীরতা নির্ণয় করো মানে আমার কি বের করতে হবে, এইচ। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি কি দেওয়া আছে দেখো তো, P1 V1 P2 V2, ঠিক আছে? এই এটা হবে P2, কিন্তু এটা P2, ঠিক আছে? তাহলে আমরা জানি P1 V1 ইকুয়াল টু P2 V2 বয়েলের ফর্মুলা থেকে। এখন দেখো P1 সমান আমি কি বসাতে পারি, P1 সমান হচ্ছে P2 প্লাস এইচ রো জি, P1 সমান হচ্ছে P2 প্লাস এইচ রো জি ইন্টু, দেখো তো V1, V1 সমান কি V1 সমান হচ্ছে V ইকুয়াল টু P2, আর V2 কত আছে দেখো তো, V2 সমান হচ্ছে 3V, V2 সমান হচ্ছে 3V, V2 সমান হচ্ছে কত, 3V। এই V কাটা, ঠিক আছে? তাহলে কি থাকে, তাহলে P2 প্লাস এইচ রো জি ইকুয়াল টু 3P2, ঠিক আছে? এখন P2কে ওই পাশে নিয়ে যাও, তাহলে এইচ রো জি 3P2 থেকে এই P2 যদি প্লাস হচ্ছে ওই পাশে গেলে মাইনাস, তাহলে কি 3P2 থেকে মাইনাস P2 বাদ দিলে 2P হয়ে যায়, 2P2 হয়ে যায়, ঠিক আছে? আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয় করা, অর্থাৎ এইচ ইকুয়াল টু 2P2 ডিভাইডেড বাই রো জি। এখন বলো এর হ্রদে কি আছে, হ্রদে আছে পানি, এর ঘনত্ব লাগবে, হ্রদে ঘনত্ব লাগবে কি, পানির ঘনত্ব রো। আমরা কি জানি পানির ঘনত্ব কত, 10⁻³ কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। আর জি এর মান আমরা জানি, জি এর মান কত, 9.8। যদি বসাই দাও তাহলে আমাদের অ্যান্সার কি আসে দেখো তো, 2। দেখো উচ্চতা আমরা বের করবো কি এসআই একক মিটারে, তাহলে চাপের যে এককটা আছে 1 atm, সেটা কিসে বসাবো, প্যাসকেলে বসাবো, অর্থাৎ এসআই এককে বসাবো। তাহলে আমরা জানি 1 atm সমান কত প্যাসকেল, আমরা জানি 1 atm সমান হচ্ছে 10, 13, 25 প্যাসকেল, ঠিক আছে? 10, 13, 25 প্যাসকেল। তাহলে P2 এর পরিবর্তে কি বসাবো, 10, 13, 25 ডিভাইডেড বাই রো সমান হচ্ছে 10⁻³ 9.8। ক্যালকুলেশন করলে আমরা এইচ পেয়ে যাব, ঠিক আছে? ক্যালকুলেশন করলে কি পাবো, আমরা এইচ পেয়ে যাব 2 × 10, 13, 25, 10, 13, একটু দাঁড়াও 2। এটা আমাদের অ্যান্সার এরকম আসবে 20.4, ঠিক আছে? দেখো 2 × 10, 13, 25 ডিভাইডেড বাই 10⁻³ 10⁻³ ইন্টু 9.8, অ্যান্সার এটা আসবে, ঠিক আছে? অ্যান্সার এটা আসছে। তাহলে বুঝতে পারছি আয়তন দেওয়া থাকলে কিভাবে আমরা সুন্দরভাবে এই বুদবুদটা ওদের কত গভীরতায় ছিল সেটা আমরা বের করে ফেলছি, সেটা আমরা কি করছি, বের করে ফেলছি, ঠিক আছে? সবাই ক্লিয়ার? এখন দেখো এটা আমার কি ক নাম্বার প্রশ্ন ছিল, এটা আমার ক নাম্বার প্রশ্ন ছিল। 2 নম্বর প্রশ্ন বলছে হ্রদের তলদেশে চাপ কত। এই হ্রদের তলদেশে চাপ কত, হ্রদের তলদেশে চাপ কোনটা বলো তো, P1। হ্রদের তলদেশে চাপ হচ্ছে P1, এই চাপটা হবে P2 প্লাস এইচ রো জি। এখন দেখো তাহলে হ্রদের তলদেশে চাপ খ নম্বর অ্যান্সার। দেখো হ্রদের তলদেশে চাপ আমরা কি জানি, P1 প্লাস P1
ইকুয়াল টু P2 প্লাস H রো জি। তাহলে P2 বলো P2 সমান হচ্ছে 1 atm, 1 atm সমান কত? 10 13 25 প্যাসকেল, 10 13 25 প্যাসকেল প্লাস H। দেখো 1 নম্বর প্রশ্নে H বের করলাম না, H বের করলাম কত? 20.4। রো এর মান কত? 10 টু দি পাওয়ার 3। জি এর মান কত? 9.8। ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আমার কি? রদের তলদেশের চাপ, রদের তলদেশে চাপ। ক্যালকুলেশনটা করে নিবা, ঠিক আছে? তাহলে চাপের একক কি আসবে বলো তো? এই এসআই একক বসাচ্ছি কি? প্যাসকেল। তাহলে যে চাপটা পাবা সেটাও আসবে কি? প্যাসকেল, সেটাও আসবে প্যাসকেল, আর এটা হবে মিটার। ওকে, ক্লিয়ার? ক নম্বর মতন প্রশ্ন আসে, কিন্তু এটা কোশ্চেন যদি খুব সহজ হয় তাহলে ওই রকম প্রশ্ন আসে, না হলে আসে না, ঠিক আছে? ওইরকম প্রশ্ন আসে না। এখন দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, সবচেয়ে রদের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ব্যাসার্ধ অথবা ব্যাস দিয়ে আছে, ব্যাসার্ধ অথবা ব্যাস দিয়ে আছে। বলছে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাসার্ধ, একটি বায়ু বুদবুদের ব্যাসার্ধ। মনে করো এই পয়েন্টে একটা বুদবুদ আছে, এই পয়েন্টে কি আছে? হ্রদের তলদেশে একটা বুদবুদ আছে। এই বুদবুদের কি একটা ব্যাসার্ধ আছে? বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয় কখন? যখন উপরে পৃষ্ঠে আসে তখন তার ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়, তার ব্যাসার্ধ হয়ে যায় দ্বিগুণ। তাহলে দেখো এই পয়েন্টে একটা কি আছে? এই পয়েন্টের একটি বস্তুটার একটা আয়তন আছে, সেই আয়তনটাকে আমি ধরলাম V1। হ্রদের তলদেশে, বাংলা লিখে দিবা, হ্রদের তলদেশে আয়তন হচ্ছে V1। এই জায়গায় একটা চাপ আছে, সেই চাপটাকে ধরলাম P1। তাহলে এই জায়গায় একটা চাপ আছে, এই চাপটা হচ্ছে P2, আয়তন আছে V2। দেখো বয়েলের ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে হয় আমার লাগবে কি? চাপ আর আয়তন লাগবে, কিন্তু এই জায়গায় দেওয়া আছে কি? ব্যাসার্ধ, আয়তন দেওয়া নাই। তাহলে দেখো ব্যাসার্ধকে কিভাবে আয়তনে কনভার্ট করে, ব্যাসার্ধকে কিভাবে আয়তনে কনভার্ট করে? এই কি বুদবুদের গোলাকার না? আর গোলাকার বস্তুর আয়তনের ফর্মুলা হচ্ছে V = 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে বুদবুদের ব্যাসার্ধ, ভি আয়তন, আর পাই তো কি আমরা পায়ের মান সবাই জানি। তাহলে আমরা লিখে দেবো, দেখো তাহলে এই পয়েন্টের ব্যাসার্ধ আমি মনে মনে ধরে নিই যে R1 সমান হচ্ছে R1 সমান R। আর উপরি পৃষ্ঠে যদি আসে বায়ু বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়, বায়ু বুদবুদের ব্যাসার্ধ কি হয়? দ্বিগুণ হয়ে যায়। তাহলে এই জায়গায় হবে R2 কার দ্বিগুণ? আদি অবস্থায় যে ব্যাসার্ধ ছিল তার দ্বিগুণ। তাহলে আদি অবস্থায় ব্যাসার্ধ ছিল R, তাহলে দ্বিগুণ হবে 2R, ঠিক আছে? এখন দেখো আমরা লিখবো দুইটা সমীকরণ লিখবো, যে হ্রদের তলদেশে বুদবুদের আয়তন, হ্রদের তলদেশে বুদবুদের আয়তন, দেখো হ্রদের তলদেশে বুদবুদের আয়তনকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? V1। কি দ্বারা? V1। তাহলে V1 = 4/3 পাই R1 কিউব, ঠিক আছে? V1 = 4/3 পাই R1 সমান কত? R1 সমান হচ্ছে R, তাহলে R কিউব। ওকে, এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 1 নম্বর সমীকরণ দাও। এখন এটা পেলাম কোথাকার আয়তন? এটা পেলাম হ্রদের তলদেশে আয়তন। আমার আরেকটা আয়তন লাগবে কোথায়? হ্রদের উপরি পৃষ্ঠে আয়তন। তাহলে লিখি হ্রদের উপরি পৃষ্ঠে আয়তন, পৃষ্ঠে আয়তন। হ্রদের উপরি পৃষ্ঠে আয়তন আমরা কি ধরছি? V2। তাহলে সেটা হবে V2 = 4/3 পাই R2 কিউব। তাহলে V2 = 4/3 পাই, দেখো R2 সমান কত? 2R। 2কে যদি কিউব করো তাহলে 8 আছে, 2কে যদি কিউব করে 8 আছে, আর আরকে কিউব করলে R কিউব। ওকে, এটা 2 নম্বর সমীকরণ রেখে দাও। এখন কাজ হচ্ছে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দেওয়া। যদি ভাগ দিই দেখো তো, তাহলে V2 ডিভাইডেড বাই V1। এই V2 সমান কত? V2 সমান হচ্ছে 4/3 পাই
8r³ ডিভাইডেড বাই, দেখো v1 সমান কত 4/3 পাই r³। দেখো 4/3 পাই 4/3 পাই এই জায়গায় কাটা, ওকে, r³ কাটা, তাহলে কি থাকে শুধু 8 পড়ে থাকে না, তাহলে v2 সমান হবে কত 8, আর v1 এর পাশে ভাগ ছিল 8 এর সাথে গুণ হয়ে যাবে v1, ঠিক আছে। তাহলে ওপরে যে আয়তনটা সেই আয়তনটা আমি পেয়ে গেছি 8v1, অর্থাৎ নিচে যে আয়তন হবে তার 8 গুণ হবে উপরের পৃষ্ঠ আয়তন, তার উপরের পৃষ্ঠ আয়তন হবে 8 গুণ নিচের 8 গুণ, ওকে। এখন আসো আমার প্রশ্নে কি বলছে এত গুণ হয় ব্যাসার্ধ এত গুণ হলে তাহলে হ্রদের গভীরতা, অর্থাৎ কি বের করতে হবে হ্রদের গভীরতা h। এখন দেখো এই পয়েন্টে আসো, এই পয়েন্টে যে চাপ আছে, দেখো এই পয়েন্টে একটা বায়ু চাপ দিচ্ছে না, এই চাপটা সমানভাবে সঞ্চালিত হয়ে এই বস্তুটাকে চাপ দিবে। আমি এই পয়েন্টে যে চাপটা দেয় সেই চাপটা ধরছি p2, এই পয়েন্টে চাপ যেটা দেয় সেটা ধরছি p2, তাহলে এটা কি হবে p2। শুধু একটাই চাপ দিবে না, চাপ দিবে কয়টা, দুইটা, একটা দিবে বায়ুর চাপ আর একটা দিবে পানি চাপ। পানি যে চাপটা দিবে সেটা হচ্ছে h ρg, ঠিক আছে। আর এই পয়েন্টের চাপ তো আমরা জানি বায়ুমণ্ডলের চাপ 1 atm, ঠিক আছে। তাহলে দেখো বয়েলের ফর্মুলা থেকে কি আমরা জানি, P1 V1 ইকুয়াল টু P2 V2। এখানে আসো P1 সমান কি, P1 সমান হচ্ছে P2 প্লাস h ρg ইন্টু V1 সমান কত, V1 সমান হচ্ছে, আচ্ছা V1 রেখে দাও এই জায়গায়, রেখে দাও, ইকুয়াল টু P2, আর V2 সমান কত, V2 সমান বের করে রাখছি না এদিকে, V2 সমান হচ্ছে 8v1, তাহলে দেখো এই V1 কাটা, কি থাকে শুধু P2 পড়ে থাকে, তাহলে P2 প্লাস h ρg ইকুয়াল টু P2। এখন দেখো সরি শুধু P2 পড়ে থাকে না, 8 P2 পড়ে থাকে, তাহলে 8p2 ওই পাশে আছে প্লাস আর এটা হচ্ছে এ পাশে প্লাস, ওই পাশে গেলে কি মাইনাস না, তাহলে কি থাকে h ρg ইকুয়াল টু 8p2 থেকে p2 বাদ দিলে কত 7p2, ঠিক আছে। আমি বের করবো কি h ইকুয়াল টু 7p2 ডিভাইডেড বাই ρg। এখন বলো p2 এর মান কত, p2 এর মান হচ্ছে 10 13 25, অর্থাৎ 1 atm সমান কত 10 13 25 প্যাসকেল, তাহলে 7 10 13 25 ডিভাইডেড বাই রো এর মান কত আমরা জানি, পানির ঘনত্ব কত 1000 10⁻³ আর জি এর মান হচ্ছে 9.8। এটা ক্যালকুলেশন যদি করো তাহলে অ্যান্সার আসবে তোমার প্রায় 70-72 এরকম কিছু আসবে। 7 × 10 13 25 ডিভাইডেড বাই 1000 × 9.8 72.357 মিটার, মিটার, ঠিক আছে। তাহলে গভীরতা, তাহলে দেখো যদি ব্রদের এত মিটার গভীরতায় থাকে তাহলে এত উপরে আসতে উপরিপৃষ্ঠে আসতে তার আয়তন হবে, তার ব্যাসার্ধ হবে দ্বিগুণ, আর এই গভীরতাটাই আমরা চেয়েছি, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এই ফর্মুলার একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে দেখো, শর্টকাট h ইকুয়াল টু n³ -1 ইন্টু 10.2। দেখো n এখানে কি, n হচ্ছে ব্যাসার্ধ কত গুণ করা হলো, n হচ্ছে এখানে ব্যাসার্ধ কত গুণ করা হলো, ঠিক আছে। তাহলে দেখো ব্যাসার্ধ কত গুণ করা হয়েছে দ্বিগুণ, 2 এর উপর
কিউব -1 ইন্টু 10.2। এই 2 এর উপর কিউব করলে কত আছে 8, 8 থেকে একবার দিলে কত 7, 7 ইন্টু 10.2। ক্যালকুলেশন করলে তোমার এই অ্যান্সার চলে আসবে। ক্যালকুলেশন করলে এই অ্যান্সার চলে আসবে কত 72.37 মিটার। ওকে, এটা হচ্ছে শর্টকাট প্রসেস। তুমি চেক করে নিতে পারো, তুমি এভাবে রিটেন প্রসেসে করবা, করার পর তোমার ম্যাথটা অ্যাকচুয়ালি ঠিক হয়েছে কিনা তুমি এই প্রসেসে শর্টকাটটা দিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। আর এই ম্যাথটা কিন্তু প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। এই ম্যাথ বলতে এই টাইপের ম্যাথ প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট। আশা করা যাচ্ছে এবার কোনো না কোনো বোর্ডে এই কোশ্চেন আসবেই। এখন দেখো এই জিনিসটাই, এটা কি ছিল, এটা ছিল ব্যাসার্ধ দিয়ে। এখন যদি ব্যাস দেওয়া বলে পারবা না, ব্যাস দিয়ে পারবা না। দেখো এই ফর্মুলা টাকাও তো যদি ব্যাস দিয়ে বলে, আচ্ছা দেখি পরের কোশ্চেন কি আছে। এই যে কোনো হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসা একটি বায়ু বুদবুদের ব্যাস, এই যে ব্যাস বলছে। আগেরটা ছিল কি, আগেরটা ছিল ব্যাসার্ধ। সর্বপ্রথমটা ছিল আয়তন, তারপরটা ছিল ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি ব্যাস দিয়ে। যদি ব্যাস দিয়ে হয় তাহলে কি করবো দেখো তো, তোমার আয়তন বের করার প্রয়োজন। আয়তন বের করার প্রয়োজন কি হবে, আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই, কি লিখতে আর কিউব, পাই আর কিউব। আর এখানে কি ব্যাসার্ধ, কিন্তু আমার দেওয়া আছে কি ব্যাস, দেওয়া আছে ব্যাস। তাহলে ভি ইকুয়াল টু 4/3 পাই। বলো ব্যাস সমান ব্যাসার্ধ সমান কি, ব্যাসার্ধ সমান হচ্ছে, ব্যাসকে যদি অর্ধেক করি তাহলে ব্যাসার্ধ পাওয়া যায়, ব্যাসকে যদি অর্ধেক করি তাহলে ব্যাসার্ধ পাওয়া যায়। এখানে ছিল ব্যাস হচ্ছে ডি, ব্যাস হচ্ছে ডি, তাহলে কি করবো d/2 কিউব করে দেবো, ঠিক আছে। d/2 যদি কিউব করে দিই তাহলে আয়তন পেয়ে যাবো। এভাবে যদি করো তাহলে আগেরটার মতো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তোমাদের বাড়ির কাজ, এটা হচ্ছে হোমওয়ার্ক। তাহলে কি হোমওয়ার্ক। পরেরটা দেখো, চার্লসের সূত্র। চার্লসের সূত্র, চার্লসের সূত্র স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের, ভর হতে হবে ফিক্সড, ভর হতে হবে ফিক্সড, গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা অর্থাৎ কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। বলছে কি স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের আয়তন অর্থাৎ ভি তার পরম তাপমাত্রার সমানুপাতিক, মানে টি এর সমানুপাতিক, ঠিক আছে। তাহলে দেখো ভি সমানুপাতিক টি। এখন সমানুপাতিক চিহ্ন যদি উঠাতে হয় সমানুপাতিক ধ্রুবক লাগে, সেই ধ্রুবকটা আমি ধরে নিলাম কে, কে টি। এখন দেখো এই টি কে ভি এর নিচে আনতে যাচ্ছে, টি কে ভি এর নিচে, তাহলে ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কে। এই জিনিসটা কার ফর্মে, কার ফর্মুলা, চার্লসের ফর্মুলা। এখন এই ফর্মুলাটাকে আমি লিখতে চাচ্ছি তোমার ম্যাথমেটিক্যাল ফর্মেটে, v1 ডিভাইডেড বাই t1 ইকুয়াল টু v2 ডিভাইডেড বাই t2। ওকে, তাহলে এই ফর্মেটটা হচ্ছে আমার কি বয়েলের সূত্র। এই ফর্মেটটা হচ্ছে বয়েলের সূত্র। v1 হচ্ছে আদি অবস্থার আয়তন, t1 হচ্ছে আদি অবস্থার তাপমাত্রা, v2 হচ্ছে চূড়ান্ত আয়তন, আর t2 হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, ঠিক আছে। এখন দেখো বয়েলের দেখলাম না অনেকগুলো গ্রাফ দেখেছি, বয়েলের অনেকগুলো গ্রাফ দেখেছি, ঠিক সেরূপভাবে চার্লসের গ্রাফ দেখব। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি চাচ্ছি এই গ্রাফটা অঙ্কন করব ভি ভার্সেস টি এর, ভি ভার্সেস টি। তাহলে ভি হবে এই অক্ষে আর টি হবে এক্স অক্ষে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন বলো তো এটা কি ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি এর গ্রাফ হয় মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। বা যদি বিশ্বাস না হয় তাহলে দেখাচ্ছি আমি, ভি ইকুয়াল টু কি কে টি। বি কোন অক্ষে আছে, বি আছে ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে থাকলে ওয়াই, কে এর পরিবর্তে এম আর টি এর পরিবর্তে এক্স। বলো এই সমীকরণকে ভাবে মনে পড়ে এটা কি ছিল, সরলরেখার মূল বিন্দুগামী সরলরেখা, সরলরেখায় মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে। তাহলে গ্রাফটা হবে কি মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, তাহলে চার্লসের গ্রাফ হচ্ছে এটা, চার্লসের গ্রাফ হচ্ছে এটা। ওকে, দেখো
25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির চাপে, চাপ স্থির, এই কাকে ইন্ডিকেট করে, কাকে ইন্ডিকেট করে, চার্লসের ফর্মুলা ইন্ডিকেট করে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির চাপে আয়তন দ্বিগুণ করা হলো, আয়তন দ্বিগুণ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত, মানে T2 কত, কি কি দেওয়া আছে দেখো তো। এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে আদি অবস্থার যে তাপমাত্রা ছিল সেটা হচ্ছে T1, সেটা হচ্ছে T1 কত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দেখো আমি বলেছিলাম এই ডিগ্রি সেলসিয়াসকে কিসে কনভার্ট করবো, কেলভিনে। কেলভিনে যদি কনভার্ট করি তাহলে 273 দিয়ে যোগ করা লাগে, কি করা লাগে 273 যোগ করা লাগে, 273 যোগ করলে কত আছে 298 কেলভিন। সেলসিয়াস তাপমাত্রা স্থির চাপে আয়তন দ্বিগুণ করা হলো। তাহলে দেখো প্রাথমিক অবস্থার একটা কি আয়তন ছিল না, সেই আয়তনটা হচ্ছে V1, যেটা ধরলাম V, আর V2 হচ্ছে চূড়ান্ত অবস্থার আয়তন, আয়তন হচ্ছে দ্বিগুণ করা হয়েছে। কার দ্বিগুণ করা হয়েছে, আদি অবস্থায় যে আয়তনটা ছিল তার দ্বিগুণ। আদি অবস্থায় আয়তন কত ছিল V, তাহলে 2V। ওকে, এখন বলছে চূড়ান্ত তাপমাত্রা কত, চূড়ান্ত তাপমাত্রা কত, তাহলে T2 ইকুয়াল টু হট, T2 ইকুয়াল টু হট। ঠিক আছে, তাহলে আমরা জানি V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই T2। আমাকে বের করতে বলছে কি T2, বের করতে বলছে T2, তাই না? তাহলে T2 সমান কি আছে বলো তো, T2 এর পাশে নাও, T2 আর গুণ করলে কি আছে V2 T1 ডিভাইডেড বাই নিচে হবে V1। ওকে, V2 কত আছে 2V, আর T1 কত আছে 298, আর V1 আদি অবস্থার আয়তন কত দেখো তো V, তাহলে V কাটা 298 যদি করো তাহলে গুণ করলে কত আছে 596 কেলভিন। ঠিক আছে, বা যদি সেলসিয়াসে বলে তখন কি করবা, যদি সেলসিয়াসে অ্যান্সার চাই তখন কি করবা, এটা থেকে -273 করে দিবা, তাহলে সেলসিয়াসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই সকল ম্যাথগুলো সাধারণত এমসিকিউতে আসবে, আসবে। ঠিক আছে, তো ক্লিয়ার? দেখো এবার দেখবো এতক্ষণ পড়লাম এই টাইপগুলোর ভিতর থেকে কমন আসে কিনা এমসিকিউতে, দেখি তো কিরকম আছে। দেখো এমসিকিউ, প্রথম এমসিকিউ আসছে কোথায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 22-23 সেশনে। ঠিক আছে, বলতেছে চাপ স্থির, এই চাপ স্থির মানে কার ফর্মুলা, চাপ স্থির হলে কি চার্লসের ফর্মুলা, আমরা জানি কি চার্লসের ফর্মুলা V সমানুপাতিক T। চাপ স্থির রেখে গ্যাসের তাপ প্রয়োগ করা হলে এর আয়তন, দেখো চাপকে স্থির রাখছি, আমি তাপ প্রয়োগ করছি মানে কি T বাড়াচ্ছি, দেখো আমি T বাড়াচ্ছি, T যদি বাড়াই T এর সাথে V এর সম্পর্ক কিরকম সমানুপাতিক, দেখো T যদি বাড়াই V বাড়বে না, বলছে আয়তন কিরকম হবে, হ্রাস পাবে, তুমি তাপমাত্রা বাড়াচ্ছ তাহলে কি আয়তনও বাড়বে, বৃদ্ধি পাবে, অ্যান্সার হবে কি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাপমাত্রা যদি বাড়াও আয়তন বৃদ্ধি পাবে। পরেরটা দেখি, বয়েলের সূত্রে কোন রাশিটি স্থির থাকে, আমরা এতক্ষণ পড়ছিলাম না, তাপমাত্রা স্থির থাকে, বয়েলের ফর্মুলা কি থাকে T স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, স্থির যে প্রক্রিয়াটাকে বলেছিলাম সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে T। কোথায় আছে দেখো RU 21-22 স্টেশনে, RU 21-22 স্টেশনে। ঠিক আছে, পরেরটা দেখি, একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে, পানির উপরিতলে বুদবুদের আয়তন, উপরিতলে আয়তন হচ্ছে এত আর এটা তলদেশে এত হয়, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত। এই তাপমাত্রা অপরিবর্তিত থাকে কার ক্ষেত্রে, কার ফর্মুলায় তাপমাত্রা অপরিবর্তিত, দেখো চার্লসের ক্ষেত্রে স্থির থাকে বা ফিক্স থাকে P অর্থাৎ চাপ, বয়েলের ক্ষেত্রে ফিক্স থাকে টেম্পারেচার অর্থাৎ T। আর দেখো তাহলে অ্যান্সার কি হবে, তাপমাত্রা স্থির থাকে বা অপরিবর্তিত থাকে, তাপমাত্রা স্থির থাকে বা অপরিবর্তিত থাকে, অ্যান্সার হবে খ। ওকে, পরেরটা দেখি, গ্যাসের ক্ষেত্রে তাপগতীয় চলরাশি কি,
তাপগতীয় চলরাশি আমরা দেখলাম না, কি ছিল? টেম্পারেচার, প্রেশার এবং কি ভলিউম। টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং আয়তন। দেখো তো আয়তন, ভর এবং তাপমাত্রা, মানে এটা অ্যান্সার হবে না। কি আছে? ভর আছে, অ্যান্সার হবে না। পরেরটা দেখো আয়তন, তাপমাত্রা ও ঘনত্ব, এই যে কি আছে? ঘনত্ব আছে, মানে এটা হবে না। তারপরটা দেখো আয়তন, ভর ও তাপমাত্রা, আয়তন, ভর ও তাপমাত্রা, এই যে কি আছে? ভর আছে, মানে এটাও অ্যান্সার হবে না। পরেরটা দেখো আয়তন, তাপমাত্রা, চাপ, দেখো যে আয়তন মানে ভি, তাপমাত্রা টি, আর চাপ হচ্ছে পি, আনসার হবে এটা, আনসার হবে এটা। ওকে, দিনাজপুর বোর্ড 21-এ আছে, দিনাজপুর বোর্ড 21-এ আছে। এগুলো তো আমরা পড়ছি, প্রথমেই পড়ছি, তাই না? প্রথমেই আমরা পড়ছি। পরেরটা দেখো বয়লের সূত্র নিচের কোন প্রক্রিয়া মেনে চলে? এই তাপমাত্রা, বয়লের ফর্মুলা কি থাকে? বয়লের সূত্রে কি থাকে? তাপমাত্রা স্থির। আর তাপমাত্রা স্থির থাকলে সেই প্রক্রিয়াকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। কি বলা হয়? আমি লিখে দিয়েছিলাম, তাহলে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। ওকে, 5 নম্বর। 6 নম্বর দেখো নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। দিনাজপুর বোর্ড 21-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 16 এবং বরিশাল বোর্ড 15-তে আসছে। প্রথমে আমি বলেছিলাম বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তখন যখন নিম্নচাপ থাকে, উচ্চ তাপমাত্রা থাকে। তাহলে অ্যান্সার দেখো নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা, এই কয়ে। ঠিক আছে, অ্যান্সার হবে এটা। পরেরটা দেখো কোন লেখচিত্রটি বয়েলের সূত্রের জন্য প্রযোজ্য? কোন লেখচিত্রটি বয়েলের সূত্রের জন্য প্রযোজ্য? বয়েলের সূত্রের জন্য প্রযোজ্য। দেখো তো এই ফর্মুলাটা দেখো, আমি প্রথমে দেখাইছি না? এগুলো ছিল কি বয়েলের ফর্মুলার যে তোমার ছিল গ্রাফ, সেগুলো ছিল। তাহলে এখানে দেখো আমি দেখাই একটু এই কোশ্চেন, তাই না? এই পিভি, সে দাঁড়াও, পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি, পিভি ইকুয়াল টু কে, পিভি ইকুয়াল টু কি কে। এই কি মূলবিন্দু কোনো সরলরেখা হবে? পি ভার্সেস ভি মূলবিন্দু কোনো সরলরেখা হবে না। পিভি ইকুয়াল টু ভি, এই যে গ্রাফটা দিয়েছিলাম দেখো, পিভি ইকুয়াল টু কে। দেখো এটা কি পিভি, পিভি মানে হচ্ছে ওয়াই অক্ষে আছে, আর ভি আছে এক্স অক্ষে, ভি আছে এক্স অক্ষে। পিভি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? ওয়াই লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু কে। আর ওয়াই ইকুয়াল টু কে সমান কি লেখা যায়? বি। ওয়াই ইকুয়াল টু বি সমান হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ। তাহলে অ্যান্সার হচ্ছে এটা, এটা অ্যান্সার হচ্ছে এটা। আর এটা কিন্তু এই গ্রাফ হবে না, এটা ভুল। এই গ্রাফ তখনই হবে যখন এই গ্রাফটা যদি কি থাকতো, যদি এ পাশে পি থাকতো, এ পাশে ভি থাকতো, তাহলে এই গ্রাফটা তখন হতো, এই গ্রাফটা তখন হতো। ঠিক আছে, কিন্তু কি আছে? উপরে আছে পিভি, নিচে আছে ভি, এই জন্য এই গ্রাফ হবে না। আর দেখো, আর এটা ক্ষেত্রে কি হতো? দেখো এটা, এটা হবে না, কারণ হচ্ছে এটা কি পি আর ভি, পি আর ভি সমানুপাতিক। কি পি আর ভি যদি সমানুপাতিক হয় তাহলে সেটা মূল বিন্দু সরলরেখা হবে। কিন্তু আমরা জানি কি পি আর ভি হচ্ছে ব্যস্তানুপাতিক, পি হচ্ছে ব্যস্তানুপাতিক, যেটা কি হবে? যার সমীকরণ, যার গ্রাফটা হবে আয়তাকার অধিবৃত্ত, এইরকম হবে। এই জন্য এটা হবে না, এটা হবে না। ঠিক আছে, আর পি আর ভি এটা হবে না। দেখো পি ভি, দেখো তো পি আর ভি এর সাথে সম্পর্ক কি? পি ভি এর সম্পর্ক হচ্ছে 1/v। দেখো এই পাশে তোমার ভি বাড়ছে, এই পাশে তোমার ভি বাড়ছে, কিন্তু পি ফিক্সড আছে, পি ফিক্সড থাকবে। ভি যদি বাড়ে পি কমবে না? ভি যদি বাড়ে পি কমবে, কিন্তু এই পাশে দেখতেছি ভি ফিক্সড আছে আর পি বাড়তেছে, এই জন্য এই গ্রাফটাও হবে না। ওকে, তাহলে অ্যান্সার কোনটা? এটা, অ্যান্সার হচ্ছে এটা। রাজশাহী বোর্ড 21, 19 এবং কোথায় আছে? ঢাকা বোর্ড 17তে আসছে। পরেরটা দেখো বলছি তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির মানে কার ফর্মুলা? বয়েলের। তাপমাত্রা স্থির থাকলে বয়েলের ফর্মুলা, থাকলে আয়তন ভি ও চাপ পি এর সম্পর্ক নিচের কোন লেখচিত্রটি প্রমাণ করো? লেখচিত্রটি প্রমাণ করো। দেখো এটাও, এটা অ্যান্সার। সাথে পি ভার্সেস ভি, ভি ভার্সেস পি, এটাও গ্রাফ। 1/p, এটাও গ্রাফ, মানে 3টে অ্যান্সার। দেখবা আমি 3টে দেখাইছি, প্রথমেই আমি কিন্তু এগুলো দেখাইছি, 3টে হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি, তোমাদের শুভকামনা করে। আসসালামু আলাইকুম।